আসসালামু আলাইকুম। আমরা দ্বিতীয় পার্ট পদার্থের গঠন চ্যাপ্টারের দ্বিতীয় পার্টে আলোচনা করব মৌলের প্রতীক সংকেত এবং সংকেতের তাৎপর্য, পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর এবং আইসোটোপ, এই সব টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। শুরু করা যাক। যে প্রতীক কাকে বলা হয়? যে মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। কোনো একটা মৌলের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলা হয়। যেমন সোডিয়াম, যেমন হচ্ছে পটাশিয়ামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি এ দ্বারা প্রকাশ করা হয়? পটাশিয়ামের প্রতীক হচ্ছে কে, সোডিয়ামের প্রতীক হচ্ছে Na। প্রতীক লেখার কয়েকটা নিয়ম আছে, তার মধ্যে কিছু নিয়ম আছে যে মৌলের শুরুতে যে অক্ষরটা থাকে, অ্যালফাবেটিক অক্ষরটা থাকবে, সেটা দ্বারাও হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে তার ল্যাটিন নাম অনুসারেই প্রতীকটা বসে। দ্বিতীয়ত হচ্ছে সংকেত কাকে বলা হয়? মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে কী বলা হয়? সংকেত বলা হয়। যেমন পানির সংকেত হচ্ছে H2O। মৌলিক বা যৌগিক পদার্থের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলা হয়। যেমন পানির সংকেত হচ্ছে H2O। আরও আমরা যেমন উদাহরণ দিতে পারি, যেমন সালফিউরিক অ্যাসিডের সংকেত ফিউরিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। অনুরূপভাবে আমরা আরও বলতে পারি, যেমন অ্যামোনিয়ার সংকেত NH3, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত HCl। দ্বিতীয়ত এরপরে হচ্ছে সংকেতের দুই ধরনের তাৎপর্য আছে। এক নম্বর হচ্ছে গুণগত তাৎপর্য। সংকেত দ্বারা আমরা কী করতে পারি? সংকেত দ্বারা পদার্থটি কী তা বোঝা যায়। যেমন সংকেত দ্বারা পদার্থটি কী, যেমন H2O দ্বারা বোঝানো যায় যে এটা কি, এটা পানি। H2SO4 দ্বারা কী বোঝা যায়? এটা একটা অ্যাসিড। কি অ্যাসিড? সালফিউরিক অ্যাসিড। দ্বিতীয়ত দুই নম্বর গুণগত তাৎপর্যের মধ্যে দুই নম্বরটা হচ্ছে সংকেত দ্বারা পদার্থটি কি কি মৌলের পরমাণু দিয়ে গঠিত তা জানা যায়। সংকেত দ্বারা পদার্থটি কি কি মৌলের পরমাণু, যেমন সালফিউরিক অ্যাসিড সংকেতটায় H2SO4 সংকেতটা কি কি পরমাণু দিয়ে গঠিত। যেমন H2SO4 সংকেতটাতে কয়টা পরমাণু আছে? 3 ধরনের পরমাণু আছে। একটা হাইড্রোজেন পরমাণু আছে, একটা সালফার পরমাণু আছে এবং একটা অক্সিজেন পরমাণু আছে। দ্বিতীয়ত হচ্ছে পরিমাণগত তাৎপর্য। পরিমাণগত তাৎপর্যের কি তাৎপর্য আছে? সংকেত দ্বারা পদার্থের একটি অণুকে বোঝায়। সংকেত দ্বারা পদার্থের একটা কি বোঝায়? একটা অণুকে বোঝায়। সংকেত দ্বারা আণবিক ভর জানা যায়। আণবিক ভর সম্পর্কে আমরা ষষ্ঠ অধ্যায়ে পড়ব। এরপর হচ্ছে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করতে গেলে পরমাণুর গঠনে আমরা জানি যে পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস। পরমাণুর ভিতরে নিউক্লিয়াস থাকে। আর পরমাণুর বাইরে কি থাকে? কক্ষপথে ইলেকট্রন থাকে। বাইরে ইলেকট্রন থাকে। পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে আবার কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে দুইটা জিনিস থাকে, প্রোটন এবং নিউট্রন থাকে। এরপরে আমরা পরমাণু 3টি কণিকা দ্বারা গঠিত। সেই 3টি কণিকা আছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এখন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এটা কে আবিষ্কার করেছে সেটা নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কে আবিষ্কার করেছে সেটার একটা সুন্দর একটা ছন্দের মাধ্যমে আমরা জানতে পারবো। যে ইট পরে নিচে, এই ছন্দের মাধ্যমে আমরা সহজে মনে রাখতে পারবো যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কে আবিষ্কার করে। রসইতে হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করে বিজ্ঞানী টমসন। এভাবে মনে রাখতে পারো। পথে প্রোটন আবিষ্কার করে বিজ্ঞানী রাদারফোর্ড। নতে নিউট্রন আবিষ্কার করে বিজ্ঞানী চ্যাডউইক। এই হলো আমাদের আবিষ্কারকের নাম। খুব সহজে ছন্দের মাধ্যমে আমরা মনে রাখতে পারবো। এরপরে আমরা এর চার্জ,
কীভাবে ইলেকট্রন প্রোটন নিউট্রনকে কী দ্বারা প্রকাশ করা হয়, এর ভর, এগুলো সম্পর্কে আমরা একটু দেখব। ইলেকট্রনের চার্জ আছে ঋণাত্মক। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। ইলেকট্রনকে প্রকাশ করা হয় ই দ্বারা। এর চার্জ আছে নেগেটিভ বা ঋণাত্মক, নেগেটিভ। এর চার্জ নেগেটিভ। এর আপেক্ষিক চার্জ আছে ঋণাত্মক। আর প্রকৃত আধান বা চার্জ আছে, প্রকৃত চার্জ আছে -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। চার্জের একক কি? কুলম্ব। আমরা ফিজিক্সে আমরা পড়বো যে চার্জের একক কি? কুলম্ব। -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এখন ইলেকট্রনের ভর আমরা কি জানি? ইলেকট্রনের ভর মুখস্থ রাখতে হবে যে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। দ্বিতীয়ত হচ্ছে প্রোটন। প্রোটনের চার্জ কি? প্রোটনকে প্রকাশ করা হয় ছোট হাতের পি দ্বারা। আপেক্ষিক চার্জ আছে পজিটিভ, প্রকৃত চার্জ আছে +1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এর ভর কি? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। অনুরূপভাবে নিউট্রনের বের করতে হবে। নিউট্রনকে প্রকাশ করা হয় ছোট হাতের এন দ্বারা। এর চার্জ নিরপেক্ষ, এর কোনো চার্জ নেই। প্রকৃত চার্জ এর 0। এর ভর আছে, ভরটা কি? 1.60673 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এখন প্রশ্নে অনেক সময় দেখা যায় যে ভরগুলো গ্রামে না থেকে কেজিতে থাকে। আমরা ভর গ্রাম থেকে কেজিতে কীভাবে কনভার্ট? যেমন ইলেকট্রনের ভর 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম। আমার যদি এটা প্রশ্নে কেজিতে দেওয়া থাকে বা আমার এটাকে কেজিতে নিয়ে যেতে গেলে কী করতে হবে? আমরা সচরাচর ঐকিক নিয়মে জানি যে 1 কেজি সমান কত? 1 কেজি সমান 1000 গ্রাম। তার মানে আমরা যদি এখন কেজিতে নিয়ে যাই, একটু অল্টারনেটিভ করো, তাহলে 1000 গ্রাম সমান কত কেজি? 1 কেজি। অতএব 1 গ্রাম সমান কী লিখতে পারবো আমরা? 1/1000। তার মানে আমরা 1000টাকে লিখতে পারি 1/10⁻³ আর এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই লগারিদমের নিয়ম অনুসারে যে 10⁻³ এত কেজি। তাহলে 1 গ্রাম সমান আমরা কী লিখতে পারবো? এত কেজি। তাহলে এত পরিমাণ 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম মানে কি? এত একটু বেশি, 1-এর থেকে একটু বেশি। তাহলে যত বেশি হবে তত কী হবে? বেশি হলে কী হয়? গুণ হয়। তার মানে 9.11 ইন্টু 10⁻⁻28 এর সাথে বেশি হলে কী হতে হবে? গুণ হতে হবে। এই 1 কেজিটা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এই 10⁻³ এত কেজি, এটা কী করতে হবে? গুণ করতে হবে 10⁻³ তখন আমরা এটাতে গ্রাম থেকে কেজিতে কনভার্ট হবে। এখন আমরা জানি যে ম্যাথের ক্ষেত্রে আমরা জানি যে দুইটা ভিত্তি যদি একই হয় তাহলে তার গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়? যোগ হয়। তাহলে দুইটা ভিত্তি, দুইটা টেনের মধ্যে একটা টেন নিব, তারপরে এটা যোগ করব। তাহলে -28 প্লাসে মাইনাসে -3 এত কেজি। তার মানে এটা আমরা বলতে পারি যে 9.11 ইন্টু 10⁻⁻31 কেজি। আমরা এটা বিস্তারিতভাবে বললাম। এবং আমাদের এখন শর্টকাটে কীভাবে বলবো? আমরা প্রতিটার সাথে আমরা গ্রাম থেকে কেজি দিয়ে গেলে এর সাথে 10⁻³ গুণ করব। এখন এর থেকে আরও সহজ হচ্ছে এতটুকু, এটা যে এর পাওয়ারের সাথে কী যোগ করব, কী বিয়োগ করব? যতগুলো পাওয়ার আছে প্রতিটা পাওয়ারের ইনভার্স আকারে আছে, এই জন্য প্রতিটার সাথে আমরা কী করবো? বিয়োগ করে দেবো। কত বিয়োগ করে দেবো? 3 বিয়োগ করে দেবো। প্রতিটার সাথে 3। তাহলে এটার সাথে 3 বিয়োগ করলে কত হয়? -31। এটার সাথে 3 বিয়োগ করলে -27। এটা সেম। প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সেম, শুধুমাত্র দশমিকের কয়েকটা ঘর চেঞ্জ আছে। এরপরে আসা যাক পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়? এটা আমরা সকলেই জানি যে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। কোনো মৌলের প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।
সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এটাকে প্রকাশ করা হয় কী দ্বারা? জেড দ্বারা। এটাকে প্রকাশ করা হয় কী দ্বারা? জেড দ্বারা। তাহলে আবার এটাকে আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা সমান সমান পারমাণবিক সংখ্যা, তাহলে পি সমান সমান জেড লেখা যায়। প্রোটন সংখ্যাকে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, প্রোটন সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। প্রোটন সংখ্যা আর পারমাণবিক সংখ্যা সেম। এরপর আসা যাক যে ভর সংখ্যা কাকে বলা হয়। ভর সংখ্যা কাকে বলা হয়? যে কোনো মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে কী বলা হয়? ভর সংখ্যা বলা হয়। কোনো মৌলের প্রোটন সংখ্যা, প্রোটন ও নিউট্রন সংখ্যার সমষ্টিকে বা যোগফলকে ভর সংখ্যা বলে। ভর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় কী দ্বারা? এ দ্বারা। এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন আমার একটা উদাহরণ দিই, বিখ্যাত উদাহরণ বিজ্ঞানী সোডিয়াম না, বিখ্যাত মৌল হচ্ছে সোডিয়াম। সোডিয়াম দ্বারা বোঝানো যায়, যেমন সোডিয়ামের পারমাণবিক সংখ্যা সবসময় নিচে থাকে এবং ভর সংখ্যা সবসময় উপরে থাকে। সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। তার মানে এটাকে আমরা বলতে পারি 11টা হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করতে পারি। এবং পারমাণবিক ভর যেটা ভর সংখ্যা সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। আর এইটাকে সোডিয়ামটাকে আমরা কি বলবো? সোডিয়ামটাকে বলবো সোডিয়ামের প্রতীক। সোডিয়াম মৌলটার প্রতীক Na। এটা হচ্ছে প্রতীক। এরপর হচ্ছে আইসোটোপ। আইসোটোপ কাকে বলা হয়? আমরা খুব সহজে জানি যে আইসোটোপের ক্ষেত্রে আমরা কিছু টেকনিক ইউজ করব। যে টেকনিকগুলো হলো যে আইসোটোপ, আইসোটোন, আইসোভর, আইসোবার, আইসো ইলেকট্রন, সবগুলোর ক্ষেত্রে আমরা একই টেকনিক ইউজ করব। যে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ইলেকট্রন। যদিও আইসো ইলেকট্রনটা তোমাদের সিলেবাসে নাই, তারপরও পড়াচ্ছি, প্রশ্নে থাকতে পারে। যে আইসোটোপ, আইসো শব্দের অর্থ হচ্ছে একই। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে টেকনিক। টোপ শব্দের অর্থ হচ্ছে প্রোটন। টোপ শব্দের অর্থ হচ্ছে প্রোটন। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে? যে আইসো শব্দের অর্থ একই, টোপ শব্দের অর্থ প্রোটন। তার মানে মৌলের প্রোটন সংখ্যা সমান হবে, কিন্তু বাকি দুইটা জিনিস, একটা মৌলের মধ্যে তিনটা জিনিস থাকে, প্রোটন সংখ্যা থাকে, নিউট্রন সংখ্যা থাকে এবং ইলেকট্রন সংখ্যা থাকে। তার মানে আইসো শব্দের অর্থ একই, যে একই প্রোটন সংখ্যা হবে, কিন্তু নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন হবে। এখন আমরা এটা সংজ্ঞায়িত কীভাবে করতে পারি? যে প্রোটন সংখ্যা একই, কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কী বলা হয়? আইসোটোপ বলা হয়। যেমন একটা আমরা উদাহরণ দেই, যেমন বলা যায় কার্বন 12 এবং কার্বন 14, এর ভর সংখ্যা 12, এটা 6, কার্বন 14, 6। দেখো এখানে আমি কি বলছি? কার্বনের পারমাণবিক সংখ্যা সমান বলছি। আইসোটোপ কোনটাকে বলা হয়? যার একই প্রোটন সংখ্যা। এখানে কার্বনের প্রোটন সংখ্যা এখানেও 6, এখানেও 6, কিন্তু ভর সংখ্যার পরিবর্তন আছে, এখানে 12, এখানে 14। তার মানে আইসোটোনও সেমভাবে, আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর টোন শব্দের অর্থ হচ্ছে নিউট্রন। টোন শব্দের অর্থ নিউট্রন। তার মানে এখানে বলতে পারি আমরা যে তাদের নিউট্রন সংখ্যা সমান হবে, কিন্তু প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা সমান হবে না, তাদেরকে পরস্পরের কী বলা হয়? আইসোটোন বলা হয়। আইসোবারের ক্ষেত্রেও সেম। বার শব্দের অর্থ হচ্ছে ভর, যাদের ভর সংখ্যা সমান হবে কিন্তু প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হবে, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হয়। আইসো ইলেকট্রন, যে সকল মৌলের ইলেকট্রন সংখ্যা সমান কিন্তু কি সমান না? প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা কি নয়? সমান নয়, তাদেরকে পরস্পরের আইসো ইলেকট্রন বলে। যদি এটা তোমাদের সিলেবাসে নাই, তারপরও যদি বোর্ডে আসে তাহলে ইজিলি দিতে পারবা। এরপরে আমরা নেক্সট দিনে আমরা রাদারফোর্ড পারমাণবিক মডেল এবং বোর পারমাণবিক মডেল, ইলেকট্রন বিন্যাস, এ সকল আপেক্ষিক পারমাণবিক ভর, এ সকল সম্পর্কে আলোচনা করব।